আগের সরকারগুলো পরিকল্পনা ও কার্যকারিতা বিবেচনা না করে স্বাস্থ্য খাতে অনেক যন্ত্রপাতি কিনে অপচয় করেছে, অভিযোগ স্বাস্থ্যমন্ত্রীর। রাজধানীর মধ্যবাড্ডায় গৃহকর্ত্রী আফরোজা হত্যা মামলা, ব্যক্তিগত গাড়ি চালক হৃদয় মিয়ার মৃত্যুদণ্ড। চট্টগ্রাম ২ আসনে বিএনপির এমপি সরওয়ার আলমগীরের সংসদ অধিবেশনে যোগ দিতে বাধা নেই, জানালো আপিল বিভাগ, নিয়মিত আপিল করার পরামর্শ। এবং জাপানের কিউশু দ্বীপে ধসে পড়া ভবনে আটকে আছেন অনেকে, ৭.১ মাত্রার ভূমিকম্পে এখন পর্যন্ত নিহত অন্তত ১৩। আগের সরকারগুলো পরিকল্পনা ও কার্যকারিতা বিবেচনা না করে স্বাস্থ্য খাতে অনেক যন্ত্রপাতি ক্রয় করে অর্থের অপচয় করেছে, এমনটা জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন। বুধবার আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে আয়োজিত এক গবেষণার অবহিতকরণ অনুষ্ঠানে এই কথা বলেন তিনি। বলেন, কেবল অর্থের ঘাটতি নয়, প্রশাসনিক ও প্রক্রিয়াগত প্রতিবন্ধকতার কারণেও দেশের সরকারি স্বাস্থ্য প্রতিষ্ঠানগুলো বরাদ্দকৃত অর্থকে প্রয়োজনীয় ওষুধ, রোগ নির্ণয় সেবা, প্রশিক্ষিত জনবল এবং নির্ভরযোগ্য স্বাস্থ্যসেবায় সঠিকভাবে কাজে লাগাতে পারছে না। সরকারি হাসপাতালগুলোতে স্বাস্থ্যসেবা নিতে গিয়ে সীমাহীন দুর্ভোগ আর ভোগান্তিতে পড়েন সাধারণ মানুষ। ওষুধের অপর্যাপ্ততা, বিকল যন্ত্রপাতি, টেকনোলজিস্টের অপর্যাপ্ততা আর দালালদের দৌরাত্ম্য নিত্যদিনের চিত্র। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের স্বাস্থ্য অর্থনীতি ইউনিটের উদ্যোগে এবং পাওয়ার অ্যান্ড পার্টিসিপেশন রিসার্চ সেন্টার বা পিপিআরসির পরিচালনায় নতুন গবেষণায় এমন অনেক অসঙ্গতি উঠে এসেছে। গবেষণা উপস্থাপন করেন পিপিআরসির নির্বাহী চেয়ারম্যান ডক্টর হোসেন জিল্লুর রহমান। 11 কোটি টাকার মেশিন আওয়ামী লীগ আমলে 18 কোটি টাকা দিয়ে 2টা রেডিও থেরাপির মেশিন কেনা হয়েছে। এইভাবে অনেক এক্সরে মেশিন আনা হয়েছে, বাট দেয়ার ওয়াজ নো টেকনোলজিস্ট। unplanned investment of the hard-earned money of the poor people of this country, without any planning, without any effectiveness of implementation of the expenditure. বিগত আমলে সময়োপযোগী সিদ্ধান্ত না নেয়ার কারণে শিল্প খাতে গ্যাসের সংকট তৈরি হয়েছে, এমন মন্তব্য করেছেন বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের সভাপতি শওকত আজিজ রাসেল। একই সঙ্গে তিনি জানিয়েছেন, এ সমস্যা সমাধানে উদ্যোগ নেওয়ার আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সকালে সচিবালয়ে টেক্সটাইল খাত নিয়ে সরকার প্রধানের সঙ্গে ব্যবসায়ীদের বৈঠক শেষে এ কথা বলেন তিনি। গ্যাসের যে সংকটটা আছে, এটা তো নতুন সংকট না, এটা অনেক পূর্বের। আপনার সময় উপযোগী সিদ্ধান্তগুলো নেওয়া হয়নি বলেই আজকে এই সংকটটা। তো উনি দুটো অফিসারিও স্থাপন করবেন বলে বলেছেন এবং এটা নিয়ে বহির্বিশ্বে ওনাদের আলোচনাও চলছে। রাজধানীর মধ্যবাড্ডায় গৃহকর্ত্রী আফরোজা সুলতানাকে নৃশংসভাবে গলা কেটে হত্যার দায়ে তার ব্যক্তিগত গাড়ি চালক হৃদয় বেপারী ওরফে মোহাম্মদ হৃদয় মিয়াকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। সকালে ঢাকার তৃতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ মোহাম্মদ মঈনউদ্দিন চৌধুরীর আদালত এই রায় ঘোষণা করেন। রায়ের রাষ্ট্রপক্ষ সন্তোষ জানালেও উচ্চ আদালতে আপিল করবে আসামিপক্ষ। রায়ের পর্যবেক্ষণে আদালত বলেছে, বিশ্বস্ত কর্মচারী হয়েও বিশ্বাসের সুযোগ নিয়ে একজন নিরপরাধ নারীকে অত্যন্ত বর্বরচিত ও ঠান্ডা মাথায় জবাই করে হত্যা করা ভয়াবহ অপরাধ। আদালত ও মামলার সূত্রে জানা গেছে, ২০২২ সালের ১৩ই মার্চ রাজধানীর মধ্যবাড্ডায় গৃহকর্ত্রী আফরোজা সুলতানাকে গলা কেটে হত্যা করা হয়। ঘটনার পরদিন নিহতের ভাই আল মজিদ মামলা করেন। সিসিটিভি ফুটেজ ও আসামির স্বীকারোক্তি এবং বৈজ্ঞানিক তথ্য প্রমাণ পর্যালোচনা শেষে হৃদয়কে অভিযুক্ত করে অভিযোগপত্র দেয় ডিবি। এ মামলায় আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের পর মাত্র ৩০ কার্যদিবসে মামলাটি নিষ্পত্তি হয়। চট্টগ্রাম ২ আসনে বিএনপির এমপি সরওয়ার আলমগীরের সংসদ অধিবেশনে যোগ দিতে বাধা নেই, এমন আদেশ দিয়েছে আপিল বিভাগ। তবে জামায়াত প্রার্থী চাইলে নিয়মিত আপিল করতে পারবেন। বুধবার এই সিদ্ধান্ত দেয় প্রধান বিচারপতি নেতৃত্বাধীন ৪ সদস্যের আপিল বিভাগ। এর আগে গত ৯ জুলাই সরওয়ার আলমগীরের মনোনয়নপত্র বৈধ বলে রায় দেয় হাইকোর্ট। রায়ে তার প্রার্থিতা বাতিলে নির্বাচন কমিশনের সিদ্ধান্ত অবৈধ ঘোষিত হয়। হাইকোর্টের রায়ের পর সরওয়ারকে বিজয়ী ঘোষণা করে একই দিন গেজেট প্রকাশ করা হয়। সেদিন সন্ধ্যায় সরওয়ার সংসদ সদস্য হিসেবে শপথ নেন। এ অবস্থায় হাইকোর্টের রায়ের কার্যকারিতা স্থগিত চেয়ে জামায়াতের প্রার্থী নুরুল ইসলাম আপিল বিভাগে আবেদন করেন।
গত 18 জানুয়ারি ঋণ খেলাপির অভিযোগে সরওয়ার আলমগীরের মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়। জনাব সরওয়ার আলমগীর পার্লামেন্ট হিসেবে এমপি হিসেবে উনি যে দায়িত্ব গ্রহণ করেছেন, শপথ গ্রহণ করেছেন, পার্লামেন্টে যোগদান করেছেন এবং সেটা অব্যাহত থাকবে। আর যদি জামাতের প্রার্থী যিনি তার সঙ্গে নির্বাচন করে পরাজিত হয়েছেন তিনি যদি হাইকোর্টের রায়টি, পূর্ণাঙ্গ রায়টি দেখে যদি দেখেন যে সংক্ষুব্ধ হওয়ার মতো কিছু আছে, তাহলে তিনি আপিল করবেন এবং পরবর্তীতে অ্যাজ ইউজুয়াল শুনানি হবে যে আর লিভ গ্রান্ট হবে কিনা, আলটিমেটলি হবে কিনা। নির্দিষ্ট মামলা না থাকলে কোনো ব্যক্তিকে শোন, অ্যারেস্ট, গ্রেপ্তার কিংবা অন্য কোনোভাবে হয়রানি করা যাবে না। হাইকোর্টের এই আদেশ স্থগিত করেছে আপিল বিভাগ। একই সঙ্গে এ সংক্রান্ত হাইকোর্টের রুল 4 সপ্তাহের মধ্যে নিষ্পত্তির নির্দেশ দেওয়া হয়েছে। সকালে প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী নেতৃত্বাধীন আপিল বিভাগ এ আদেশ জারি করেছে। এ বিষয়ে অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল বলেন, হাইকোর্টের আদেশে তদন্ত সংস্থার স্বাধীন তদন্তে বাধা সৃষ্টির আশঙ্কা ছিল। এমন আইন থাকলে আইন শৃঙ্খলা বাহিনীর কাছে কারো বিরুদ্ধে সুনির্দিষ্ট প্রমাণ থাকলেও ব্যবস্থা নেওয়ার সুযোগ থাকত না। আপিল বিভাগের রায়ে সেই বাধা দূর হয়েছে। তাদেরকে কোনোভাবেই সুনির্দিষ্ট মামলা ছাড়া গ্রেপ্তার করা যাবে না। তো আমরা আদালতকে বলেছি যে আপনাদের যে নজির সর্বশেষ, আপনাদের নজিরের স্পিরিটটা হচ্ছে যে ফৌজদারি ব্যবস্থায় তদন্তকারী সংস্থা ইন্ডিপেন্ডেন্টলি কাজ করবে। পাশাপাশি এটাও দেখতে হবে কোনো একজন নাগরিক যেন কোনো কারণে হয়রানির শিকার না হয়। নির্বাচন কমিশনের অতিরিক্ত সচিব পদে শামসুল আলমকে নিয়োগ দেয়ায় তীব্র প্রতিবাদ জানিয়েছে জামায়াতে ইসলামী। একই সঙ্গে কমিশনের সাথে মোট 9টি প্রস্তাবের উপরে আলোচনা হয়েছে। দলটির সেক্রেটারি জেনারেল গোলাম পরোয়ারের নেতৃত্বে একটি প্রতিনিধি দল আজ নির্বাচন ভবনে কমিশনের সঙ্গে বৈঠক করে। জামায়াত নেতারা জানান, বিদ্যমান আইন অনুযায়ী স্থানীয় সরকার নির্বাচনে এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদের অংশ নেওয়ার সুযোগ বহাল রাখার আবেদন জানিয়েছেন তারা। এছাড়া যে দলটির রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে সে দলের সঙ্গে সংশ্লিষ্টদের স্থানীয় নির্বাচনে প্রার্থী হিসেবে অযোগ্য ঘোষণা করতে হবে। নির্বাচন সুষ্ঠু করার ক্ষেত্রে যাদেরকে রাজনৈতিকভাবে বিভিন্ন পদে নিয়োগ করা হয়েছে তাদেরকেও নির্বাচনে অযোগ্য ঘোষণার দাবি জানানো হয়েছে। সরকারের একজন রাজনৈতিকভাবে পরিচিত পলিটিক্যাল ফিগারকে নির্বাচন কমিশন সচিবালয়ের অতিরিক্ত সচিব, অ্যাডিশনাল সেক্রেটারি হিসেবে জনাব শামসুল আলমকে নিয়োগ দেওয়া হয়েছে। আমরা এটার তীব্র নিন্দা করেছি, তার নিয়োগ বাতিল করার দাবি জানিয়েছি গতকাল দলের পক্ষ থেকে সংবাদ সম্মেলনের মাধ্যমে। আজকের চিঠিতে যে দুটি গুরুত্বপূর্ণ বিষয়, তার এটা অন্যতম গুরুত্বপূর্ণ বিষয়। ছাত্রদল, যুবদল ও এনসিপির পাল্টাপাল্টি কর্মসূচির কারণে হবিগঞ্জ পৌর এলাকায় অনির্দিষ্টকালের জন্য 144 ধারা জারি করেছে প্রশাসন। এর আগে হবিগঞ্জে এনসিপির সভায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে উস্কানিমূলক মিথ্যাচারের অভিযোগ তুলে বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করে ছাত্রদল ও যুবদল। মঙ্গলবার রাতে এ কর্মসূচি ঘোষণা করা হয়। জেলার সব উপজেলা, পৌরসভা ও শিক্ষা প্রতিষ্ঠানে বিক্ষোভ মিছিল করার ঘোষণা দেওয়া হয়। এদিকে এনসিপি ও ছাত্রদল, যুবদল উভয় পক্ষের পাল্টাপাল্টি কর্মসূচি ঘোষণাকে কেন্দ্র করে হবিগঞ্জ শহরে উত্তেজনা বিরাজ করছে। মঙ্গলবারের ঘটনায় জড়িতদের ভিডিও ফুটেজ পর্যালোচনা করে শনাক্ত করা হচ্ছে জানিয়েছে পুলিশ। মেহেরপুরের গাংনীতে আলাদা দুটি বাড়ির প্রবেশ পথ থেকে বোমার মতো দুটি বস্তু উদ্ধার করেছে পুলিশ। পুলিশ ও এলাকাবাসী জানান, সকালে বের হওয়ার সময় কালো টেপ দিয়ে মোড়ানো বোমার মতো দুটি বস্তু দেখতে পান বাড়ির সদস্যরা। পুলিশকে খবর দেওয়া হলে তারা ঘটনাস্থল থেকে পানি ভর্তি বালতিতে করে সেগুলো থানায় হেফাজতে নেয়। এমন ঘটনা ঘটিয়ে এলাকায় আতঙ্ক সৃষ্টিকারীদের শনাক্ত করে আইনের আওতায় নিতে কাজ করছে পুলিশ। জাপানের কুমামোতোতে 7.1 মাত্রার ভয়াবহ ভূমিকম্পে এখন পর্যন্ত নিহত অন্তত 13 জন। এছাড়া ধসে পড়া ভবনের ধ্বংসস্তূপের নিচে এখনও আটকে আছেন অনেকে। তাদের উদ্ধারে চলছে জোর তৎপরতা। উদ্ধার কাজে যোগ দিয়েছে জাপানের সেলফ ডিফেন্স ফোর্সের হাজার হাজার সদস্য। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। পাখির চোখে দেখা ধ্বংসস্তূপের এই চিত্রটি জাপানের কিউশু দ্বীপের বাড়িঘরের। মঙ্গলবার বিকেলের 7.1 মাত্রার ভূমিকম্পের মুহূর্তেই ধসে পড়ে সব বাড়িঘর। কম্পনের ভয়াবহতায় কয়েকটি বাড়িতে ধরে যায় আগুন। ভূকম্পনটিতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে কাশিমা শহরের একটি শপিং মল। ছাদ ধসে পড়ে আটকা পড়েন ভেতরে থাকা অনেকে।
体が宙に浮くような感じだったんで কিভাবে বলবো, আমার মনে হচ্ছিল যেন আমার শরীরটা শূন্যে ভাসছে। এক মুহূর্তের জন্য আমি বুঝতে পারিনি এটা একটা ভূমিকম্প ছিল। 一気にドンと落ちましたから ভূমিকম্পের পরপরই শুরু হয় উদ্ধার অভিযান। রাতভর অভিযান চালিয়ে বেশ কয়েকজনকে জীবিত উদ্ধার করা হয়। এছাড়া একটি কাগজ কারখানার চিমনি ভেঙে পড়েও ঘটে প্রাণহানির ঘটনা। এখন পর্যন্ত আমরা 13 জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত হয়েছে। ধ্বংসস্তূপের নিচে এখনো মানুষ উদ্ধারের অপেক্ষায় আছে। প্রতিটি জীবন বাঁচাতে আমরা মাঠে আমাদের সর্বোচ্চ শক্তি ও সম্পদ কাজে লাগাচ্ছি। ভূমিকম্পের তীব্রতায় ভেঙে পড়ে মহাসড়কের সেতু, রাস্তার বিভিন্ন জায়গায় ধরেছে ফাটল, বিদ্যুৎ বিচ্ছিন্ন কিশু শহরের কয়েক হাজার ঘরবাড়ি। দেশটির আবহাওয়া দপ্তর বলছে, এক সপ্তাহে এই অঞ্চলে আরও শক্তিশালী আফটারশক অনুভূত হতে পারে। জারি করা হয়েছে ভূমিধসের সতর্কতাও। বড় ধরনের বিপর্যয় ঠেকাতে সরিয়ে নেয়ার নির্দেশ দেওয়া হয়েছে সেখানকার বাসিন্দাদের। খান মোহাম্মদ মুকুল, ডিবিসি নিউজ ডেস্ক। মধ্যপ্রাচ্যে অবস্থিত মার্কিন ঘাঁটি লক্ষ্য করে একাধিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড। আর সব ক্ষেপণাস্ত্র সফলভাবে প্রতিহত করার দাবি করেছে ওয়াশিংটন। স্থানীয় সময় মঙ্গলবার যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে জানায়, এটি ছিল মার্কিন বাহিনীর ওপর একটি আকস্মিক হামলার চেষ্টা। ক্ষেপণাস্ত্রগুলো জর্ডানে থাকা একটি মার্কিন ঘাঁটির দিকে ছোড়া হয়েছিল। এদিকে ইরান হুঁশিয়ারি দিয়ে বলেছে, হরমুজ প্রণালীর ওপর নিজেদের নিয়ন্ত্রণ বজায় রাখতে প্রয়োজনে আবারও যুদ্ধে জড়াতে প্রস্তুত তারা। একই দিনে ওয়াশিংটনে বৈঠক করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। হোয়াইট হাউস জানিয়েছে, বৈঠকে ইরান সহ আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ে ফলপ্রসূ আলোচনা হয়েছে। অন্যদিকে সৌদি আরব জানিয়েছে, দেশটির পূর্বাঞ্চলের তেল স্থাপনাকে লক্ষ্য করে ইরান সমর্থিত গোষ্ঠীর ছোড়া কয়েকটি ড্রোন তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ভূপাতিত করেছে। অস্কার জয়ী মার্কিন অভিনেতা ও 30 সেকেন্ডস টু মার্স ব্যান্ডের প্রধান গায়ক জ্যারেড লেটোর বিরুদ্ধে গুরুতর যৌন অসদাচরণের অভিযোগ তুলেছে 4 নারী। বিবিসির একটি তথ্যচিত্রে 10 জন নারী জ্যারেড লেটোর সঙ্গে তাদের অভিজ্ঞতার বর্ণনা দিয়েছেন। এর মধ্যে 4টি অভিযোগে এমন আচরণের কথা বলা হয়েছে যা তাদের মতে ফৌজদারি যৌন অপরাধের শামিল। বিবিসির ওই অনুসন্ধানী প্রতিবেদনে অভিযোগ করা হয়েছে, ঘটনাগুলোর সময় অভিযোগকারীরা ছিলেন কিশোরী। অভিযোগের মধ্যে রয়েছে যৌন নিপীড়ন, অপ্রাপ্তবয়স্কের সঙ্গে যৌন সম্পর্ক এবং অনাকাঙ্ক্ষিত যৌন আচরণ। এছাড়া আরও কয়েকজন নারী দাবি করেছেন তারা লেটোর কাছ থেকে অশালীন ও যৌন ইঙ্গিতপূর্ণ ফোন কল পেয়েছিলেন। বিবিসি জানিয়েছে, অভিযোগগুলোর বিষয়ে জ্যারেড লেটোর সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি কোনো প্রতিক্রিয়া জানাননি। এর আগেও তার বিরুদ্ধে ওঠা এ ধরনের অভিযোগ অস্বীকার করেন লেটো। আজ বিসিবির কার্যনির্বাহী কমিটির সভা। ওয়ানডে ক্যাপ্টেন পরিবর্তন সহ প্রায় 18টি এজেন্ডা নিয়ে বিকেল 3টায় সভায় বসবে তামিমের নেতৃত্বাধীন কমিটি। মিরাজের পরিবর্তে ওয়ানডে নেতৃত্ব পেতে পারেন লিটন। ব্যাটিং ও পেস বোলিং কোচ নিয়োগ নিয়েও আসতে পারে সিদ্ধান্ত। ভারতের বাংলাদেশ সফরে নিরাপত্তা ও সুযোগ সুবিধার বিষয় থাকবে আলোচনার টেবিলে। এছাড়া ঘরোয়া লিগের নতুন ক্যালেন্ডার তৈরি, NCL T20-র নাম পরিবর্তনের বিষয়ে সিদ্ধান্ত হবে। বিপিএল এর ভবিষ্যৎ নিয়েও হতে পারে আলোচনা। সংবাদ এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসির ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। ডিবিসির সঙ্গেই থাকুন।